সামনে বিএনপি ক্ষমতায় আসবে বলে আলোচনা আছে, পরিসংখ্যানও তেমনটা বলে। বিএনপি ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী কে হবেন বলে ধারণা, বা বিএনপি নেতাকর্মীরা এটা বুঝতে কিন্তু কোনো পারছেন? বিতর্ক কিছু নাই। দেশের মধ্যে খালেদা জিয়া হবে, এবং উনি হওয়ার পরে উনি ক্ষমতা নিয়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে, রাষ্ট্রপতি নির্বাচন হয়ে উনি রাষ্ট্রপতি হয়ে যাবেন, তারেক রহমান সাহেব এসে প্রধানমন্ত্রী হয়ে যাবেন। এগুলোর মধ্যে তো কোনো বড় অঙ্ক করা কিছু নাই। এগুলো নিয়ে তো রকেট সায়েন্স না, ইট ইজ নট দ্য চাণক্য পলিটিক্স না, এটা সক্রেটিক্স লাগবে না। এটার জন্য আমাদেরকে যেতে হবে না সেই রোমে, এই রাজনীতি কি হবে, অঙ্কটা খুবই পরিষ্কার। এবং এটা হতে দিবে না বলে আজকে বিরাজনীতিকরণ করা হচ্ছে। বিএনপি কে ক্ষমতায় যেতে দিবে না বলেই আজকের এই সরকার উঠে পড়ে লেগেছে যে কোনো অবস্থাতেই যেন বিএনপি ক্ষমতায় আসতে না পারে। এটা শুধু দৃশ্যমান না, এটা স্পষ্ট এবং দিবারাত আলোকের মতো স্পষ্ট। আর প্রধানমন্ত্রী কি হবেন, রাষ্ট্রপতি কি হবেন, এগুলো কোনো বিষয় না, এগুলো তো পরিষ্কার। এগুলো এগুলো না ভাবার কি আছে? বিএনপিতে দেশমাতা খালেদা জিয়া যাকে প্রেসিডেন্ট বানাবেন তিনি প্রেসিডেন্ট হবেন, দেশমাতা খালেদা জিয়া যাকে প্রধানমন্ত্রী বানাবেন তিনি প্রধানমন্ত্রী হবেন। কাজে এইটার মধ্যে তো অন্য কোনো রকেট সায়েন্স নাই বা আচ্ছা, সক্রেটিসের একটা পলিটিক্স নাই, সমীকরণ আপনার কাছ থেকে এটা মানে বুঝলাম। অ্যারিস্টটলের কিছু নাই। তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, বেগম জিয়া হবেন রাষ্ট্রপতি, বা এরকম কিছু। তাহলে ভারসাম্যটাই বা কোথায় থাকবে, যেটির জন্য এরকম কিছু কিসের ভারসাম্য? ভারসাম্যটা কিসের? ক্ষমতার ভারসাম্য? কার সঙ্গে? কার সঙ্গে ভারসাম্য? মানে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা ভারসাম্য, সংস্কার কমিশনের প্রস্তাব বলে যদি। ভারসাম্যটা কি? ভারসাম্যটা কি? রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মধ্যে ভারসাম্য কি? ওরা কি দুই ভাই, সৎ ভাই? রাষ্ট্রের তো সমন্বয় এখানেই। ভারসাম্যটা কি আবার? রাষ্ট্রপতি থাকবে, দেশের উনি দেখবেন কি হচ্ছে না হচ্ছে, প্রধানমন্ত্রী যদি ভুল কিছু করে উনি ছেড়ে দেখবেন। ভারসাম্যটা কি? করিমুদ্দি সলিমুদ্দি রাজনীতিতে যার কোনো অস্তিত্ব নাই, যার এখানে মাস্টারি করে বেড়ায়, এনজিওগিরি করে বেড়ায়, চাকরি করে বেড়ায়, সে রাষ্ট্রপতি তার কথা শুনতে হবে আর প্রধানমন্ত্রীর কথা শুনবে না। একটা ভারসাম্য শব্দ আপনারা বের করেছেন যে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য কেন? 5ই আগস্টের পরে শুনলাম মহাসচিব পর্যন্ত বলেছেন সমস্ত মামলা শেষ হলেই তিনি দেশে ফিরবেন। মামলা শেষ হলো, তারপরে প্রশ্ন করতাম তারেক রহমান কেন ফিরছেন না? তার মা আছেন সেখানে, মা আছেন, তাকে রেখে কিভাবে তারেক রহমান চলে আসবেন, সেটা সম্ভব না। ফলে তারেক রহমান ফিরছেন না। এখন তার মাও চলে আসছেন, এখন কেন তারেক রহমান ফিরছেন না? এই প্রশ্নটা করা হলে বলা হচ্ছে যে নিরাপত্তার সংকট আছে এখনো দেশে, সঠিক মনে করলেই তিনি দেশে ফিরে আসবেন। আপনার কি পর্যবেক্ষণ, আসলে কেন তারেক রহমান দেশে ফিরছেন না? আসলে নিরাপত্তার সংকট এখনো তারেক রহমানের জন্য দেশে? এই প্রশ্ন তো আমাকে আগে করেন নাই, আপনি আমাকে তো কোনোদিন করেন নাই। আর আপনি যাদের প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন এগুলোর সঙ্গে আমি তো একমত না। আমি এগুলোর বিএনপির সাথে আমি কথা বলছি, বিএনপির বেশিরভাগ নেতাই কে একই কি কথা বলেন। বলছে, কে কি বলছেন এই নিয়ে তো আমি একমত না। ওদের কারো বক্তব্য সঙ্গে তো আমি একমত জি, না। আপনার মত। এরা যার খুশি মন মতো বক্তব্য দিছে, তার নিজের আখে গোছানোর জন্য, তার চিন্তা ভাবনা করার জন্য। সে বক্তব্য দেওয়ার মতো কেউ না, বা দেওয়ার তার কিছু নাই। আর আমি আমার ব্যক্তিগত মতামত দিতে পারি। আমি তো দলের অবস্থান করি না, তারেক রহমান সাহেব কেন আসতেছেন আমি বলতে পারবো না। উনি না আসার কোনো কারণ একমাত্র উনি ছাড়া কেউ জানে না, এটা কেউ বলতে পারবে না। তো আমাকে যেহেতু প্রশ্ন করছেন, কারণ আমি আমার ব্যক্তিগত মতামত দিতে পারি, এবং আমার ব্যক্তিগত মতামত খুবই স্পষ্ট। তারেক রহমান বাংলাদেশে আসলে ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে হবে, কারণ এই ক্ষমতার ভাগিদার একমাত্র তারেক রহমান। তারেক রহমান বাংলাদেশে মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে সকল সরকার অবৈধ হয়ে যাবে। তিনি বাংলাদেশের জনগণের স্বার্থে, এই সরকারের অস্তিত্বের স্বার্থে দেশে আসতেছেন না। কারণ তারেক রহমান এখানে এসে ওই রাজনীতির মাঠে ঘুরে বেড়াবেন না। উনি এই 15 বছর সংগ্রাম করে এই স্বৈরাচার শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। ওই অন্য কাউকে আইসা ওই ফুটবল খেলার মাঠ থেকে নিয়ে আইসা ওই গণভবনে বসায় দেওয়ার জন্য না, বঙ্গভবনে বসায় দেওয়ার জন্য না। কাজে তারেক রহমান আসবে, এবং আসবে তখনই যখন উনি মনে করবে যে দেশ এবং জাতির স্বার্থে ক্ষমতা ওনার নেওয়া উচিত। এবং সেই জন্য উনি বারবার বলছে নির্বাচন দেন, নির্বাচন দিলে যারা ক্ষমতায় আসবে তখন উনি চিন্তা করে দেখবেন যে তাদের সঙ্গে এসে মিলবেন। এবং সেখানে যদি আসার পথ তো খুব পরিষ্কার, আপনি বলছেন যে নির্বাচন দিলে বিএনপি জয়লাভ করবে, আপনারা বলেছেন। যদি আমরা মনে করি বিএনপি জয়লাভ করলেও কেউ করতে দিবে না, অতীত জয়লাভ করেছে, 2বার জয়লাভ করতে দেয় নাই। অষ্টআশি সনের নির্বাচনে, 2008 সনের নির্বাচনেও বিএনপিকে জয়লাভ করতে দেওয়া হয় নাই, তখনও আমরা দেখেছি জয়লাভ দেওয়া হয় নাই। এখনো আগামীতেও নির্বাচন হইলে সুষ্ঠু বলেন যে কুষ্ঠই বলেন, কোনো অবস্থাতেই বিএনপিকে জয়লাভ করতে দিবে না। জয়লাভ করতে না দিয়ে আবার দেশে তাহলে কে কেওয়াস হবে? সৃষ্টি করবে। তাহলে বিএনপি ছাড়া আছে কি জয়লাভ করার জন্য? না, দিবে না তো। তাহলে কে, আসলে মানে কাউকে না কাউকে তো দিতে হবে, যদি দেওয়ারই প্রশ্ন আসে। এরা থাকবে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার স্বার্থে জনগণের ঐক্যমত্য, দেখছেন না ঐক্যমত্য ঘুরে বেড়াচ্ছে। তার যে মানে কি কারোর সঙ্গে নির্বাচনই দেবে না? একমত না। এটা এটা মনে হচ্ছে, সবচেয়ে কারণ মজার নির্বাচন জিনিস দিলে তো কোনো দেখেন, একটা দলকে দেখেন আসতে হবে। সবচেয়ে মজার জিনিস দেখেন, ঐক্যমত্য করেছেন একটা কমিটি, যারা কারোর সঙ্গে একমত না।
ওনারা ঐক্যমত্য করছেন, ওনারা কারোর সঙ্গে একমত না, সবাই এসে বলতেছে আমি তোমার সঙ্গে একমত না, তারপর ওরা ঐক্যমত্য করতেছেন। তো উনি কারোর সঙ্গে একমত না, তোমার সঙ্গে একমত কি হবে? কাজে এখানে যতক্ষণ পর্যন্ত একটা সুষ্ঠু নির্বাচনী সরকার না আসবে ততক্ষণ তো তারেক রহমান সাহেবের আসার সুযোগ নাই। কারণ উনি তো স্বৈরাচার হয়ে বা জবরদখল করে ক্ষমতায় আসবেন না, উনি আসবেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। আর সুষ্ঠু নির্বাচন হলে এই বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচন হতে দিবে না, দেওয়ার সুযোগ তার পক্ষে নাই, এবং সে নির্বাচন দিবেও না। কাজে তার পক্ষে নির্বাচন দিয়ে দেওয়া সম্ভব না, ফলে শান্তিপূর্ণভাবে আগামী নির্বাচন হবে না। ফলে তারেক রহমান সাহেবের পক্ষে অপেক্ষা করা ছাড়া এখন কোনো উপায় নাই। কিন্তু যদি কারণ এই দেশটা সরকার নির্বাচন নাই দেয়, আপনার যদি মানে প্রেডিকশন এরকমই হয় বা পূর্বাভাসটা যদি এরকম হয়, তাহলে অপেক্ষায় করতে থাকবেন তারেক রহমান সাহেব বা বিএনপি? আর কি করবেন? দেশে কি একটা সিভিল ওয়ার লাগাই দেবেন, গৃহযুদ্ধ লাগাই দেবেন? তাহলে মেনে নেবেন যে এরকমই চলুক? কি করবে উনি? করেন নাকি গৃহযুদ্ধ লাগাবে? গৃহযুদ্ধ লাগাবে বলেন? উনি তো আন্দোলন করছেন, আন্দোলন করে ছাত্রদের বৈষম্য আন্দোলন করতে দিছে, ছাত্ররা বৈষম্য আন্দোলন করতে মাঠে নেমে এসে তারা ক্ষমতা রাজনীতি চলে গেছে। এখন তাদেরকে বাধা দিতে গেলে তখন দেশে একটা রক্তগন্ধ হয়ে যাবে। এখন কি হবে? মারামারি কাটাকাটি হবে। এই মারামারি কাটাকাটি কি আপনারা চান এটা হোক? তারেক রহমান ওয়াইজেস্ট, বুদ্ধিমানের মধ্যে সিদ্ধান্ত নিয়েছেন, উনি ধৈর্য ধরছেন। আমি ওনাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই ওনার এই ধৈর্য ধারণ করার জন্য। মানে ধৈর্যের কি কোনো সীমা আছে নাকি অসীম ধৈর্য? ওনার এই মুহূর্তে ধৈর্য ধরাই ছিল সর্বোত্তম, এবং উনি তাই নিয়েছেন, তাই ধরেছেন। আমি যদি সাধুবাদ জানাই। উনি কতদিন ধৈর্য ধারণ করবেন? ধৈর্য ধারণের একটা সীমা আছে, ওই সীমা অতিক্রম করাটা ধৈর্য ধারণ। এই সীমাটাই একটু আসলে জানতে চাই, কি মনে হয় সীমাটা কত দিন বা কত দূর গিয়ে সেই সীমাটা শেষ হবে বলে মনে হয়? কারণ এই একটু আরেকটা প্রশ্ন সীমাটা একটু যোগ করে দিই মেজর আখতারুজ্জামান, যে আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে সুনির্দিষ্ট রোড ম্যাপ না পেলে আন্দোলনে নামবে, এরকম প্রসঙ্গ এসেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন রাজপথে নামার কথা। সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে বহু নেতাই আসলে এরকমটা বলেছেন, সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা করতে হবে, বিএনপির খেলা এখনো দেখেন নাই, এরকম কথা শুনেছি। রাজপথে নামার হুঁশিয়ারি ছিল বারবার। সেখানে রোডম্যাপের দাবিতে গেলেন, ডক্টর ইউনূসের সাথে বৈঠক হলো, অসন্তুষ্টি প্রকাশ করলেন, তারপরে আবার বলে ফেললেন যে আন্দোলনের কোনো প্রয়োজন নাই এই সরকারের বিরুদ্ধে। এতদিন যেখানে আন্দোলনের হুমকি ছিল, পরে বলছেন আন্দোলনের প্রয়োজন নাই। এই ধৈর্য ধরার কৌশলী কি মানে এটারই কি বহিঃপ্রকাশ, নাকি আর কোনো কৌশল বলে আছে বলে আপনি দেখতে পান? আমার তো মনে হয় যে বিএনপি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। বাট বিএনপি তার মনোভাব প্রকাশ করেছে। বিএনপি বলেছে আমরা হ্যাপি না, বিএনপি বলেছে আমরা নির্বাচন চাই, বিএনপি না দিলে আমরা এই করব বলেছে। তারপরে বিএনপি সন্তুষ্টির জন্য তারা কিছু বক্তব্য দিয়েছে। তারা বলেছে যে প্রথমে বলেছে ডিসেম্বর মাসে নির্বাচন দিবে, তারপরে বলছে যে ডিসেম্বরের মধ্যে দিতে না পারলে জুনের মধ্যে নির্বাচন দিবে। এখন বিএনপিকে তো জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে, এটাই ধৈর্য। কারণ বিএনপির একদিন আগেও যদি বলেন তাহলে তো বলবে যে তুমি ধৈর্য ধারণ করো নাই কেন। কাজে বিএনপি 15 বছর ধৈর্য ধারণ করতে পারছে, আর এখন না পারা কি আছে? আর এমনি তো দেশটা তো চলছে আপোষে, সবাই তো কেউ না কেউ ভাগ পাচ্ছে, এইভাবে হোক ওইভাবে হোক যেভাবে হোক। দেশটা তো এখন চলেছে ওই যে বারোয়ারি ভাগে, যারা যেখান দিয়ে পারতেছে ভাগ খাচ্ছে, যে যেখান দিয়ে নিতে পারতেছে। এই দেশটা তো হইলুটের দেশ হয়ে গেছে এখন। এখন যে যেখান থেকে পারতেছে, কোন নিয়ম নীতি আছে বলে আমি জানি না, কোনো আইনের শাসন আছে কিনা জানি না। এখানে চিফ জাস্টিস আজকাল বলে যে তার বক্তব্যে কোনো গুরুত্ব নাই। উনি কতবার বলেছেন একটা সচিবালয় দরকার, ওনাকে সচিবালয় দিচ্ছেন না। এখন প্রধান বিচারপতিকে সচিবালয় দিচ্ছেন না, অথচ প্রধান বিচারপতি মাথায় কাঁঠাল ভেঙে আপনারা কাঁদছেন, বিচারকে অবিচার বানাচ্ছেন, অবিচারকে বিচার বানাচ্ছেন। এর দায় দায়িত্ব তো একদিন না কাউকে না কেউ বহন করতে হবে। আমাদের তো এখন আর বয়স নাই, আমরা তো এখন চ্যালেঞ্জ যেতে পারতেছি না। এই বয়সটা যদি আমাদের আর 20 বছর 30 বছর আগে হতো তাহলে আমরা চ্যালেঞ্জে যেতাম। এখন তো চ্যালেঞ্জে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন আমাদের ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো দ্বিতীয় পথ নাই। এবং এখন যাদের সুযোগ আছে তারা নতুন একটা রাজনৈতিক দল গঠন করছে, এনসিপি। আপনি বলছিলেন ছেলেরা, মানে এই টার্মটা ব্যবহার করছেন, এনসিপি। তাদের ভূমিকা আপনি কিভাবে দেখেন এখন? আমি ভালো, তাদের স্বাগতম জানাই। তো তাদের অপেক্ষা করতে হবে, তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। তারা যদি এখনই চায় জনগণ তাদেরকে ভোট দেবে, তাহলে আশা করতে পারে, তারা আশা করতে পারে। আশা করাটা তো কোনো অন্যায় কিছু না, কিন্তু তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। তাদের প্রয়োজন আছে, আমি তো বলছি না। কারণ আমার পরে যারা আসবে শুধু আমার সন্তানে আসবে, আমার বাবা তো আসবে না, আমার দাদা তো আসবে না। আমার পরে যারা আসবে, আমার সন্তান আসবে, সন্তানদের সন্তান আসবে, আমার নাতিরা আসবে। কাজে ওরা তো আমার সন্তানের মতো, সন্তানের চেয়ে ছোট। কাজে তাদের সুবাসিস আমি কামনা করি, তাদের সকল মঙ্গল আমি কামনা করি। তবে তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, তাদের কথাবার্তা বক্তব্যের মধ্যে আরো হ্রাস টানতে হবে, তাদের মধ্যে আরো প্রজ্ঞতা দেখাতে হবে, তাদের অপেক্ষা করতে হবে, শিখতে হবে, জানতে হবে। গন্ডগোলের মধ্যে এই গুলে মালে অনেক কিছু করে ফেলানো যায়,
কিন্তু এই টিকবে না। জি। তাদেরকে আগামী দিনের জন্য প্রস্তুতি নিতে হবে, আগামী দিনের জন্য ধৈর্য ধরতে ভালোভাবে। হবে, প্রস্তুতি নিতে হবে। আমি এতটুকু সামারি করি। একটু আসি জামাতের ভূমিকা। তারা বলছেন প্রথমে বেগম জিয়ার সাথে দেখা করে, মানে লন্ডনে বেগম জিয়া তারেক রহমানের সাথে দেখা করে দেশে ফিরে জামাতের আমির তখন মার্কিন প্রতিনিধির সাথে একটা বৈঠক ছিল। তারপরে তিনি বললেন রোজার আগে, মানে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যেই নির্বাচন দিতে হবে, প্রথম রোজার আগেই। তারপর 2 দিনের মধ্যে তিনি বললেন দুটি শর্ত পূরণ হওয়ার আগে কোনো নির্বাচন নয়, দৃশ্যমান বিচার এবং মৌলিক সংস্কার। এবং তারপরে সম্প্রতি তিনি আবার বলেছেন যে যদি এই দুটি বিষয়ে জনমনে আস্থা তৈরি করতে না পারা যায় সংস্কার এবং বিচারের ক্ষেত্রে, সেক্ষেত্রে কোনোভাবে এপ্রিল পার হতে পারবে না নির্বাচন, এপ্রিলের বেশি যা কোনোভাবেই উচিত হবে না। তিনি এরকম একটা অবস্থান জানাচ্ছেন। আপনার কি মনে হয় জামাতের অবস্থান কি নির্বাচনী? জামাতকে কি বলবো বলেন, যারা আল্লাহকে বিক্রি করে ফেলতে পারে, যারা বলতে পারে ভোট দিলে পাল্লা খুশি হবেন আল্লাহ, সেখানে তাদের বক্তব্যে গুরুত্ব আমি কেমনে দেব? তবে হ্যাঁ, জামাতে অনেক শিক্ষিত লোক, অনেক মানে কি বলে অভিজ্ঞ লোকের সমাবেশ হয়েছে গত 20-30 বছরের রাজনৈতিক আন্দোলনে, বা এই 40 বছরের বাংলাদেশে একমাত্র পড়াশোনা লেখাপড়া সিরিয়াসলি করছে জামাতের লোকেরা। আর কেউ সিরিয়াসলি লেখাপড়া করে নাই, সবাই এই দৃষ্টি করে গেছে। কারণ জামাতে একটা বিশাল একটা কর্মী বাহিনী গঠিত হয়ে গেছে, যেই কর্মী বাহিনী একটা প্রশাসন চালানোর জন্য অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ। তাদেরকে যে কোনো জায়গায় কাজে লাগালে, যে কোনো জায়গায় কাজ দিলে তারা অন্য যে কোনো লোকের চেয়ে দক্ষতার সঙ্গে কাজ করতে পারবে। সেই ক্ষমতা, সেই কার্যক্ষমতারা গত 40 বছরে বাংলাদেশের রাজনীতিতে, 50 বছর বাংলাদেশের রাজনীতিতে তারা অর্জন করেছে, এবং তারা একটি ভালো কর্মী বাহিনী গঠন করেছে। কিন্তু দুর্ভাগ্যবশত রাজনীতিতে ক্ষমতা যাওয়ার মতো আস্থা বিশ্বাস তাদের রাজনীতি নেতারা অর্জন করতে পারে নাই। রাজনীতিতে যারা মাঠে চলে আসতেছে তাদের প্রতি জনগণের আস্থা নাই, কারণ তারা যখন বলে ভোট দিলে পাল্লায় খুশি হবেন আল্লাহ, তখন জনগণের মানে প্রশ্ন জাগে যে আল্লাহকে খুশি পাল্লায় ভোট দিলে যদি হয়, তাহলে বাংলাদেশের সমস্যাগুলো তারা সমাধান করে না কেন? তাহলে বাংলাদেশের এইগুলো তাহলে আল্লাহকে ওরা খুশি করে, আমরা ভোট পাল্লায় দিলে পরে আল্লাহ খুশি হবে? তাহলে এই যে অবিশ্বাস সৃষ্টি করেছে এই রাজনৈতিক বক্তব্যটা দিয়ে, এবং তারা যেভাবে ইসলাম ধর্মকে বিকৃত করে মানুষের সামনে উপস্থাপন করে, তাতে মানুষ তাদেরকে রাজনৈতিকভাবে বিশ্বাস করে রাস্তায় রাখবে না। তবে আমি আবারও বলছি, তাদের বিশাল কর্মী বাহিনী আছে যারা ডেডিকেটেড ফর বাংলাদেশ, যারা শিক্ষিত, এবং আমরা দেশে বিদেশে আমেরিকাতে দেখেন 3টা ছেলেকে দেখেন, ইফ ইউ পয়েন্ট আউট 2 বেস্ট, 2টাই জামাতের। একটা বলবো না, 3টার মধ্যে 2টা বেস্ট খুঁজেন, 2টাই জামাতের। আমেরিকাতেও আপনি ওই নিউ ইয়র্কের ম্যানহাটনে গিয়ে যদি খুঁজেন, ওখানেও যদি খুঁজেন, দেখবেন ভালো ছেলেগুলা যারা লেখাপড়া করতেছে, ভালো ব্যবসা করতেছে, ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতেছে, গিয়ে দেখেন ওরা জামাতের লোক, জামাতের ছেলেরা। এবং এখানে ঢাকার বারে যান, ঢাকার বিভিন্ন অফিসে যান, সচিবালয়ে যান, টিচারদের যান, দেখেন আপনি কম্পিউটার শপে যান, আপনার এই ফার্ম গেটে কোচিং সেন্টারগুলো যান, যদি 3টা কোচিং সেন্টার চালায় তো 2টাই জামাতের লোকেরা চালায়। সমীকরণ তো তাহলে এভাবে মেলার কথা যে এত দক্ষ এবং যোগ্য পড়াশোনা জানা মানুষের হাতেই তো ক্ষমতা থাকা উচিত। সামনে ক্ষমতা থাকুন জনগণের আস্থা, জনগণের আস্থা তো নাই, কারণ ওর তো ভাড়াটিয়া, ওদের টাকা ছাড়া তো কাজ করে না। এরা তো কাজ করে টাকার বিনিময়ে, কোচিং সেন্টার চালায় কিসের বিনিময়ে? আপনার কথাগুলো তো বোঝার চেষ্টা করেন না। দক্ষ কর্মী বলছি, আমি কি বলেছি? আমি খাঁটি বাংলাদেশ বলতাম দক্ষ কামলা, তাহলে আপনি বুঝতেন। আমি তো বলছি তারা দক্ষ কর্মী, তারা নেতা না, তারা দক্ষ কর্মী। আপনি একজন প্রোগ্রাম প্রডিউসার, নট ক্যামেরাম্যান। দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন ক্যামেরাম্যান and প্রোগ্রাম প্রডিউসার। প্রোগ্রাম প্রডিউসার হ্যাজ টু থিংক, আর ক্যামেরাম্যান হ্যাজ টু জাস্ট সে অন। দিস ইজ ডিফারেন্স। এখন ক্যামেরাম্যান যদি মনে করে যে আমি টিভি সেন্টার চালাই, আমার বুদ্ধিতে টিভি চলে, তাহলে তো ওই দেশটাই অবস্থি হবে। সরি, ক্যামেরাম্যান ভাইরা তার মানে জামাতের কর্মী আছে, নেতৃত্ব কম। নেতৃত্ব নাই তো, নেতৃত্ব নাই। নেতৃত্ব কে আছে বলেন? জি, নেতৃত্ব নাই জামাতের তো। বিষয়ে আপনার- বিশ্বাসযোগ্য নেতৃত্ব কে আছে? জি। কোথায় আছে? কোন এলাকায় বিশ্বাসযোগ্য আছে? হ্যাঁ, কর্মী আছে, লাখো লাখো কর্মী আছে, এবং বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের চেয়ে অনেক বেশি দক্ষ নিবেদিত কর্মী আছে, একদম যাদেরকে স্পষ্ট। যে দক্ষ কোনো কাজে নিবেদিত কর্মী আছে, কিন্তু আমি শেষ নেতৃত্ব নাই। করি, তাদেরকে যে কোনো কাজে লাগাবেন, যেখানে লাগাবেন, তারা ভালো করবে।